হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। ফারা চুপ করে রুম থেকে বেরিয়ে গেল। নীরবতা অনেক কথা বলে। রেজিবি চোখ বন্ধ করে বেডের উপরে বসল। রাত গভীর হয়ে এসেছে। ফারা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। রিজবির কথাগুলো মনের ভেতর কাটার মতো বেঁধে আছে। মানুষ দেখানোর জন্য সম্পর্ক? তবে কি রিজবি কখনোই তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না? না, আমি এসব ভাবছি কেন? আমিও তো ওনাকে পছন্দ করি না। কথাটা বলতে গিয়ে একটু থেমে গেল। কয়েকদিন থেকে আর আগের মতো কথা শোনায় না। এতেই কত কি ভেবে বসেছিলাম, অথচ আজ বুঝতে পারলাম ভালো ব্যবহার মানে সম্পর্ক উন্নতির দিকে নয়। এ শুধু সহানুভূতি নয়তো জমি পাওয়ার জন্য মিথ্যে নাটক। রিজবিও ঘুমোতে পারছে না। ফারার মুখে সেই প্রশ্নটা এখনো কানে বাজছে। শুধু কি মানুষ দেখানোর জন্য? কেন যেন প্রশ্নটার গভীরে একটা ব্যথা অনুভব করলো। কিন্তু আমার কিছু করার নেই। কি করব বুঝতে পারছি না। না পারে সহ্য করতে, না পারে অসহ্য ভাবতে। অসহ্য থেকে আজকে সহ্য করতে পারি বলে মনে হয়। ফারা খুব ভোরে উঠে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আজ রাত্রে রেজাল্ট দিবে, তাই সবার জন্য ভালো খাবার বানাচ্ছে। কাজের খালা ফারাকে সাহায্য করছে। রিজবি ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে এলো। ফারাকে কাজে ব্যস্ত দেখে হঠাৎ করে বলে উঠল, শোনো, এসব কাজ শেষ করে ঘরের কাজ ঠিক করো। ফারা শুনল। খালা রিজবি আর ফারার দিকে তাকিয়ে আছে দেখে রিজবি ওনাকে বলল, এক কাপ কফি করে দিন তো খালা, চিনি ছাড়া কড়া করে। ফারা কাজ রেখে তাকালো, ধীরে বলল, চিনি ছাড়া কফি যে খায় সে আবার করলা খেতে পারে না, কি আজব মানুষ। রিজবি বসতে গিয়েও দাঁড়িয়ে গেল। ফারার ধীরে বলা কথা বোধহয় শুনতে পেল। রিজবি জানতে চাইল। কিছু বললে? ফারা একটা হাসি দিয়ে কাজে মন দিয়ে উত্তর দিল, না, কিছু বলিনি। রান্না শেষ করে কাজের খালা বাকি কাজগুলো করছে। ফারা নিজের রুমে আসে। নিজের লাকেজটায় নিজের কাপড়গুলো ভরল। বাকি জিনিসগুলো নিয়ে পা বাড়ালো রিজবির রুমের দিকে। মানুষ দেখাতে থাকতে হবে একসাথে। এ যেন বাস্তব জীবনের রঙ্গমঞ্চ, যেখানে অভিনয় করতে হয় নিত্যদিন। ফারা রিজবির রুমে ঢুকলো। আশেপাশে তাকিয়ে দেখলো রিজবির রুমে নেই। বাম পাশের ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে ওয়াশরুমে আছে। ফারা চুপ করে বসে রইল। নিজের জিনিস কোথায় রাখবে বুঝতে পারছে না। রিজবি বাহির হলে জিজ্ঞেস করবে। বসে থাকতে হঠাৎ ফারার নজরে পড়ে বেডের উপরে রাখা ফোনের ওপর। ফোনের আলো জ্বলে আছে, স্ক্রিনে কিছু লেখা আছে। ফারার মাথা এগিয়ে কাছে গিয়ে দেখতে পায় সেখানে লেখা আছে, I love you, Rizvi. Try to understand, please. নাম্বার সেভ করা আছে, ডাক্তার আফরিন। লেখাটা দেখে ফারা একটু চমকে উঠে বসল। সেই মেয়েটা ওনাকে ভালোবাসে, তবে উনিও কি বাসে? হয়তো বাসে, আমার জন্য একসেপ্ট করতে পারছে না। ওনার মতো সুন্দরী গুণী মেয়েকে রেখে আমার সাথে থাকবে, এটা তো অবিশ্বাস্য। তাই হয়তো কাল বলেছিলেন এই সম্পর্ক মানুষকে দেখানোর জন্য। আবার কয়েকদিন পর মানুষ দেখানোর সম্পর্ক শেষ হয়ে যাবে। আমি তাদের মধ্যে বাধা হয়ে, মানে যাকে বলে তৃতীয় ব্যক্তি, সেটা হয়ে আছি। না জেনেও মানুষ কত কি ভেবে বসে। মনের মধ্যে সবসময় নেগেটিভ চিন্তাই আসে। ফারার ক্ষেত্রেও তাই হয়েছে। রিজবির ওয়াশরুমের দরজা খোলার শব্দে ফারা নিজের ভাবনা থেকে বেরিয়ে চট করে ফোনের কাছ থেকে সরে এলো। রিজবি গোসল করে বেরিয়েছে। পরনে ব্ল্যাক শার্ট আর প্যান্ট, হাতে টাওয়াল, চুলগুলো ভেজা, ভালো করে মুছেওনি। অসম্ভব সুন্দর লাগছে। নিজের নামে পাওয়া মানুষকে হয়তো এই প্রথম বেশি সুন্দর লাগছে, কিন্তু নামে পাওয়া হলেও মন পাওয়া হয়নি। তাকে ভালো লাগাও যে ভুল। ফারা নজর সরিয়ে অন্যদিকে তাকালো। রিজবি ফারার দিকে ভ্রু কুঁচকে তাকালো। বেডের এপাশ থেকে তাকে দেখে চট করে সরে যাওয়ার কারণ বোঝার চেষ্টা করলো। ওর সামনে লাকেজের দিকে নজর পড়ল। ফারা তার দিকে তাকিয়ে জানতে চাইল, আমার জিনিসপত্র কোথায় রাখবো?
রিজবি এগিয়ে আসলো, হাতের টাওয়ালটা রেখে বলল, ওয়ার্ড্রপ যেহেতু একটা, তা সেখানে রাখতে হবে। আপনার জিনিসে ভাগ বসাচ্ছি, আপনার নিশ্চয়ই এতে ভালো লাগছে না? সবসময় ভালো লাগবে এমন পরিস্থিতি চায় না, কখনো কখনো ভালো না লাগে নিয়েও চলতে হয়। ফারার মুখটা চুপসে গেল, নিজেকে বোঝালো। সমুদ্রের পাড়ে ঘর বানানোর স্বপ্ন দেখে লাভ নেই। ক্ষণিকে জনে আসা সমুদ্রের ঢেউ এসে সব ভেঙে দিবে। ফারা নিজের জিনিসগুলো গুছিয়ে রাখছে। রিজবি চুলে চিরুনি করছে, তখনই বলে উঠল, শোনো, আজকে রাত্রের রেজাল্ট ভালো হলে ওকে কিছু উপহার দিতে হবে। কোনো ধারণা থাকলে বলো। ফারা অবাক হয়ে রিজবির দিকে তাকালো। রাত্রে পছন্দ কি তা তো জানি না, আপনি তার পছন্দের কিছু দেওয়ার চেষ্টা করুন। পছন্দের জিনিস পেলে সবাই খুশি হয়। রিজবি কিছু বলল না, ফোনটা হাতে নিল, কপালে ভাঁজ পড়ল। একবার ফারার দিকে তাকালো। ফারা ওর দিকে তাকিয়েছিল ওর অভিব্যক্তি দেখার জন্য। রিজবি মুখে একরকম নিষ্প্রাণ ভাব নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তখনই খালা আসলো, ফারার দিকে মুচকি হেসে বলল, রিজু বাবা বাইরে যেমন রাগী, ভেতরে অনেক নরম। তোমার মধ্যে কি হয়েছে জানি না, তবে মেয়ে শোনো, সামনে মন জয় করার চেষ্টা করো। নারী হে, তুমি পোলা মানুষের মন জয় করতে না পারলে কে পারবে? আমি কিছু টিপস শিখিয়ে দিব। ফারা মাথা নিচু করে বলল, হয়তো, তবে আমি বুঝতে পারি না ওনার মন। দুপুরে রাত্রি আর আনিস চৌধুরী ও আজহার রহমান এসে পৌঁছালো। রিজবি তখন নিচে সোফায় বসেছিল। ফারা আনিস চৌধুরীকে সালাম দিল। আজহার রহমানকে দেখে খুশিতে চোখে পানি আসলো। আজহার রহমান হাতে থাকা ব্যাগগুলো রেখে ফারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোকে কতদিন দেখি না মনে হচ্ছে। তোর বড় আম্মু তোকে মিস করে, প্রতিদিন তোর কথা বলে। আর আখি তো বলে তোকে ছাড়া বাসায় দিন পার হতে চায় না। ফারার আরও মন খারাপ হলো, কিন্তু রাত্রে এসে ফারাকে বুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাবি? ফারা হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আজও আরো বেশি ভালো আছি, রাত্রি উচ্ছ্বসিত হয়ে বলল, কারণ আমি জিপিএ 5 পেয়েছি। সবাই খুশিতে হাততালি দিল। রিজবিও হাসি মুখে এসে রাত্রিকে অভিনন্দন জানালো। বাহ, এবার তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তৈরি হতে হবে। আনিস চৌধুরী খুশিতে রিজবির কাঁধে হাত রাখলো। রিজবি কিছু না বলে হাত সরিয়ে ওদিকে গেল। আনিস চৌধুরীর খারাপ লাগলো, ছেলে বুঝলো না তার ভালো চায়। ফারা ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছে। আনিস চৌধুরী আর আজহার রহমান গল্প করছেন। রাত্রি ফারাকে সাহায্য করছে আর নানান গল্প জুড়ে দিয়েছে। রিজবি চুপচাপ বসে আছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। রাত্রি একটু খাবার মুখে দিয়ে রিজবিকে মুচকি হেসে বলল, ভাইয়া, আজ কিন্তু ভাবি অনেক সুন্দর করে রান্না করেছে, একটু খেয়ে অনেক টেস্টি লাগছে, আর সব তোমার পছন্দের রান্না। রিজবি ফারার দিকে তাকালো। ফারা হঠাৎ করে অপ্রস্তুত হয়ে বলল, আমি ভেবেছিলাম এগুলো রাত্রি পছন্দ তাই বানিয়েছি। রিজবি মাথা নাড়িয়ে বলল, ধন্যবাদ। রাত্রি মজা করে বলল, ভাইয়া ধন্যবাদ বলছো কেন? এটা তো ভাবির ভালোবাসার ডিউটি। জামাইকে ভালো মন্দ রেঁধে খাইয়ে মন জয় করতে হয়। রিজবি কিছু না বলে শুধু নিষ্পলক চোখে ফারার চোখে তাকিয়ে রইল। ফারা, আনিস চৌধুরী, আজহার রহমান, রিজবি, রাত্রি সকলকে খেতে আসতে বলল। সকলে আসতে খাবার বেড়ে দিল। শেষে আনিস চৌধুরী রিজবিকে পাশে বসতে বলল, কিন্তু ফারা রাজি হলো না। আপনারা আগে খেয়ে নিন, বাবা আমি পরে খাবো। আনিস চৌধুরী হেসে বলল, বাবা বলছো অথচ মেয়ে হতে পারছো না। জানো তো মেয়েরা বাবার সাথে একসঙ্গে বসে খাবার খায়। ফারা এর বিপরীতে আর কিছু বলতে পারল না। সে নিজেও বসে পড়ল। আজহার রহমান বেশ খুশি হলেন। বাবা মা হারানো মেয়েটা তারপরেও অন্য কারো এত ভালোবাসা পাচ্ছে, এটা দেখেও চোখ জড়িয়ে যাচ্ছে। তখনই রিজবির দিকে নজর গেল। সে চুপচাপ দেখছে। তার সাথে কি সম্পর্ক ঠিক হয়েছে? শ্বশুরবাড়িতে সকলে ভালোবাসলেও স্বামীর ভালোবাসা সবার আগে। যদি স্বামী ভালো না বাসে তবে বাকি সবার ভালোবাসা ফিকে মনে হয়।
রিজভী সোফায় বসে কাজ করছে, মনটা অস্থির লাগছে। ফারার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। সহকর্মী ডাক্তার নাফিস কাছে বসে। ফারা তার জন্য চা বানাতে গেছে। রাত্রে নিজের রুমে রেস্ট নিচ্ছে। জার্নি করে এসে সকলেই ক্লান্ত। ডাক্তার নাফিস কিছু বিষয় ডিসকাস করে। ফারা চা নাস্তা দিয়ে গেছে, দুজনে বসে খাচ্ছে। ফারা নিচে নেই, উপরে গেল। ডাক্তার নাফিস এবার রিজভির দিকে তাকিয়ে বলল, কি রে, এমন চুপচাপ কেন? রিজভি হেসে বলল। না, তেমন কিছু না। ডাক্তার নাফিস হাসতে হাসতে বলল, তোর চোখের ভাষা তো অন্য কথা বলছে। নতুন বিয়ের পর এমন হয়? রিজভি মৃদু হেসে বলল। দুই মেয়েদের বাদ দিয়ে আবার কবে থেকে আমাদের চোখের ভাষা বুঝতে শিখলে? নাফিস নাটকের সুরে বলল, যেদিন থেকে তুই বিয়ে করছিস সেদিন থেকে। তোর বিয়ে না খাওয়ানোর ও শাস্তি পাওয়া উচিত। আমি ট্রেনিং এ গেছিলাম, এসে শুনি কাম সারা। রিজভি আর নাফিস সহকর্মী হলেও তাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। সেজন্য রিজভি আর ফারার বিষয়ে সবকিছু সে জানে, রিজভির থেকে জেনেছে। নাফিস যাওয়ার জন্য বসা থেকে উঠল, রিজভির কাঁধে হাত রেখে বলল, ভাই, জীবনটা খুব ছোট। যাকে কাছে পেয়েছিস তাকে আঁকড়ে ধর, নয়তো পরে আফসোস হবে। জানি ভাবির সাথে তোর আগের ঝামেলা ছিল, তাই বলে এখনো এসব ধরে থাকতে হবে? সম্পর্ক হয়ে গেছে, সেটা গাঢ় হোক, ভাঙার কথা ভাবিস না। রিজভি নাফিজের কথা গভীরভাবে ভাবতে লাগলো। রাত গভীর হয়ে এসেছে। রিজভি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ পূর্ণিমার চাঁদ। হালকা বাতাসে পর্দাগুলো দুলছে। মনটা অদ্ভুত রকমের ভারী লাগছে। নাফিজের কথাগুলো কানে বাজছে। ভাই, জীবনটা খুব ছোট। যাকে কাছে পেয়েছিস তাকে আঁকড়ে ধর, নয়তো পরে আফসোস হবে। রিজভি হঠাৎ করে গভীর একটা নিঃশ্বাস নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করল, আফসোস হবে? কিন্তু কেন? আমি কি সত্যি ফারাকে মেনে নিয়েছে? তাকে মেনে নিতে শিখছে? ওর প্রতি আমার কি আদৌ কোনো অনুভূতি জন্মেছে? চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে আবার ভেতরে ফিরে এলো। ফারা তখনও জেগে আছে। বেডের কোণে চুপচাপ শুয়ে আছে। মনে হয় যেন তার নিজের মধ্যেই হারিয়ে গেছে। রিজভি ফারার দিকে তাকিয়ে বলল, তুমি ঘুমিয়েছ? ফারা একটু চমকে উঠে তাকালো আর বলল, না। রিজভি ধীর পায়ে এগিয়ে এসে বেডের পাশে বসলো। ফারা একটু সরে গেল। রিজভি সেটা লক্ষ্য করলো। ভেতরে কোথাও যেন একটা খোঁচা লাগলো। মুখটা শক্ত করে বলল, ভয় পাচ্ছ নাকি? ফারা মুখ নিচু করে বলল, না, ভয় নয়। তবে কি? ফারা কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। রিজভি হালকা স্বরে বলল, তোমার কোনো অসুবিধা থাকলে বলতে পারো, আমি শুনবো। ফারা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার পছন্দের মানুষ কি ডক্টর আফরিন? রিজভি অবাক হয়ে তাকালো। এই প্রশ্ন আসলো কোত্থেকে? সেদিন আপনার ফোনে মেসেজ দেখেছিলাম। রিজভি একটু বিরক্ত হলো আর বলল, তুমি আমার ফোন চেক করছিলে? ফারা কাপা গলায় বলল, না, শুধু স্ক্রিনে মেসেজ ভেসে উঠেছিল তাই দেখেছি। রিজভি দীর্ঘশ্বাস ফেলে বলল, আফরিন আমার পুরনো বন্ধু। ওর সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে, তবে সেটা শুধুই বন্ধুত্বে। ফারা ভ্রু কুচকে বলল, তাহলে সে কেন ভালোবাসার কথা বলল? রিজভি খানিকটা অবাক হলো ফারার এই প্রশ্নে। নিজেও দ্বিধাগ্রস্ত হলো। সত্যি বলতে সে কখনোই আফরিনকে ওইভাবে দেখেনি। আফরিন হয়তো একতরফা ভালোবেসেছে। আমি জানি না, তবে আমি ওকে কখনোই সে জায়গায় ভাবিনি। আর তুমি জিজ্ঞেস করছো কেন? তোমাকে জেলাস? ফারা একটু হালকা স্বরে বলল, আমি ভাবলাম হয়তো আমি আপনাদের মধ্যে এসে পড়েছি, আপনাকে জোর করে বিয়ে করতে হয়েছে। রিজভি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, সবসময় পরিকল্পনা করে কিছু হয় না ফারা। কখনো কখনো পরিস্থিতি মানুষকে এমন কিছু করতে বাধ্য করে যা সে নিজেও চায় না। ফারা আর কথা বাড়ালো না। সে শুধু মাথা নিচু করে বসে রইল। রিজভি হঠাৎ করে বলল, তুমি কি আমাকে মেনে নিয়েছো?
ফারা একটু অবাক হলো, ধীরে ধীরে বলল, আমি জানি না, ঘৃণা করতে পারি না, আবার ভালোবাসতে পারি না। রিজভি হালকা একটা হাসি দিল। তাহলে আমরা হয়তো একই জায়গায় দাঁড়িয়ে আছি। ফারা কিছু না বলে চুপ করে রইল। রিজভি মৃদু স্বরে বলল, ফারা, সম্পর্কের উপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। তবে এটুকু বলতে পারি, আমি তোমার প্রতি অন্যায় করতে চাই না। ফারা মনে মনে ভাবল, তাহলে কেন এত দূরত্ব, কেন এই অবহেলা? রিজভি রাতের নিস্তব্ধতায় ফারার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হলো যেন তার মনের গভীরে কোথাও একটা অনুশোচনা জন্ম নিচ্ছে। রাত গভীর হলেও ঘুম কারো চোখে নেই। ফারা রিজভির কথা ভাবতে ভাবতে জানালার দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার চাঁদ আলো ছড়িয়ে দিয়েছে চারদিকে। মনে অজানা একটা ব্যথা কাজ করছে। রিজভি পাশে শুয়ে আছে, কিন্তু দুজনের মাঝে অদৃশ্য একটা দেয়াল। ফারা ঘুম থেকে উঠে দেখল রিজভি নেই। বিছানা গোছানো, ঘরে যেন রিজভির কোনো অস্তিত্বই ছিল না। মনে হলো যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। একটু বিষণ্ণ মনে গোসল করে নিচে নেমে এলো। ফারা সকালের নাস্তা তৈরি করছে। একটু পর সকলে নিচে নামলো। ডাইনিং টেবিলে রাত্রি হাসি মুখে বসে আছে। আনিস চৌধুরী আর আজহার রহমানও বসে আছেন। ফারা সালাম দিয়ে কাছে যেতেই আজহার রহমান বললেন, ফারহা, মা তুমি সকালে কত তাড়াতাড়ি উঠেছ? জি আব্বু, অভ্যাস আছে। রাত্রি হাসতে হাসতে বলল, ভাবি, আজ তোমার হাতে নাস্তা খাবো। কালকের খাবার তো দুরন্ত ছিল। ফারা মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি বানাচ্ছি। রিজভি হঠাৎ করেই বাহির থেকে বাসায় ঢুকলো। রুম থেকে 10 মিনিটে অফিসে যাওয়ার প্রস্তুতি নিয়ে এলো। সবার সাথে কথা বিনিময় করে হাত ঘড়ি ঠিক করতে করতে বলল, আজ হসপিটালে একটা ইমার্জেন্সি আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আজহার রহমান বললেন, খেয়ে যাও, না খেয়ে যেও না বাবা। রিজভি ফারার দিকে এক পলক তাকিয়ে বলল, না, আজ সময় নেই, ফিরেই খাবো। ফারা একটু দ্বিধায় পড়ে গেল। কিছু বলার আগে রিজভি বের হয়ে গেল। তার মুখে কোনো অনুভূতির ছাপ নেই। ফারা চুপচাপ দাঁড়িয়ে রইল। রাত্রি ফারার সাথে গল্প করতে করতে হঠাৎ বলল, ভাবি, তুমি কি জানো, ভাইয়ার রাগটা বাইরে থাকলেও মনটা একদম নরম। এবার এসে ভাইয়ার চোখে তোমার জন্য রাগ, ক্ষোভ কিছুই দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে তোমাদের প্রেম দেখার পালা। রাত্রি দাঁত চেপে ধরে হাসল। ফারা বোধহয় একটু লজ্জা পেল। কি যে বলছো, হয়তো ভালো ব্যবহার করছে একসাথে থাকার জন্য, নিজের লাভের জন্য। শিওর তো না, হতেও পারে ভাইয়ার মনেও তোমার কথা মনে পড়ে, তোমার কথা ভাবে, কিংবা একসাথে থাকতে থাকতে কোনো অনুভূতিও জন্মে গেল। বলা তো যায় না কখন কার জন্য মনে অনুভূতি জন্মে নেয়, তার নিশ্চয়তা নেই। সুস্মিতা, নয়না, তন্ময়, শুভ ওরা 4 জন ভার্সিটিতে এসেছে, কিন্তু ফারা আসেনি। শুভর অবাধ্য চোখ দুটো ফারাকে দেখতে চাচ্ছে। অবাধ্য মনটা তাকে ঘিরে থাকতে চাচ্ছে। কিন্তু শুভ নিজেকে কন্ট্রোল করতে, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার মন বলে, ভালোবেসে না পাই, কিন্তু দূর থেকে ভালোবেসতে কিংবা দেখতে তো দোষ নেই। যদিও দোষ থেকেও থাকে, মনে তো মানতে চায় না। তন্ময় আর সুস্মিতার ঝগড়া লেগে গেছে। তন্ময় কোনো মেয়ের সাথে ফ্লার্টিং করতে গিয়ে বলে এসেছে। সুস্মিতা তাকে নাম্বার দিয়েছে। এদিকে নয়না শুভর পাশে বসে ওদের আড়ালে শুভর হাতের ওপর দুটো আঙুল রেখে বলল, ফারহাদের বাসায় যাবি? শুভ তড়িৎ বেগে নয়নার দিকে তাকালো। নয়না হাসল। শুভর অবাক হওয়া দেখে বলল, চোখের তৃষ্ণা এবং মনের তৃষ্ণা দুটোই বড় কঠিন তৃষ্ণা। না দেখলে না কাছে ফেলে। চোখের এবং মনের দুটোরই মৃত্যু ঘটে। শুভ উত্তর দিল, এত বুঝদার হলি কবে? তাছাড়া ফারা এখন একা নয়, তার বাসায় যাওয়ার কেউ স্বাভাবিকভাবে নেবে না। এমনিতেই তিনি যেরকম মানুষ। রিজভি ভাইকে যতটাকে খারাপ ভাবতাম ততটা খারাপ তিনি নন। সেদিন গিয়ে কথা বলে বুঝেছিলাম। প্রথমে ভাবতাম ফারা ওনার সাথে থাকলে ভালো থাকবে না, কিন্তু এখন ভাবি সে ভাবনা ভুল হতে পারে। একদিনে মানুষ চিনলি?
মানুষ চিনতে প্রথমে ভুল করলেও দ্বিতীয়বার করি না। মানুষের নজর আর ব্যবহার দেখলে বোঝা যায় কে কেমন। শুভর কল এলো। ফোন হাতে নিয়ে একটু দূরে গেল। নয়না তাকিয়ে থাকলো, মনে মনে ভাবছে। সে তাকে চাই আর আমি তাকে চাই। কয়েকদিন কেটে গেছে। সেদিন সকালে আজহার রহমান ও আনিস চৌধুরী চলে আসে নিজেদের বাসায়। থেকে যায় শুধু রাত্রি। আনিস চৌধুরী বলে আসেন কয়দিন পর আবার আসবেন। সেদিন রাতে রিজভী বাসায় ফিরে ক্লান্তভাবে সোফায় বসল। চোখ বন্ধ করে বসে রইল। মুখের আদল দেখে মনে হচ্ছে শরীর ক্লান্ত। ফারা এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল। রিজভী চোখ খুলে গ্লাসটা হাতে নিল। পানিটুকু খেয়ে উঠে পড়ল। পা বাড়ালো রুমের দিকে। ফারা পিছু ডাকলো। খাবেন না? রিজভী কোনো মতো উত্তর দিল, খাবো না। তারপর উপরে চলে গেল। ওদের সম্পর্কে তেমন উন্নতি না হলেও রাগ ঝগড়া একটু কমেছে। ফারা আজকাল মানুষটার প্রতি কিছু একটা অনুভব করে। রিজভীর যাওয়ার দিকে তাকিয়ে মনে হচ্ছে কিছু হয়েছে। ফারা পিছু পিছু উপরে গেল। রুমে যেতে দেখলো রিজভী মাথা ধরে বসে আছে। ফারা জিজ্ঞেস করলো, কিছু হয়েছে আপনার? রিজভী মাথা ঝাঁকালো, কিছু হয়নি। মুখ ফুটে বলে উঠল, লাইট অফ করে দাও তো, ঘুমাবো। ফারা রিজভীর কথা শোনা মাত্র লাইট অফ করে দিল। রিজভী শুয়ে পড়ল। তার পাশে ফারাও শুল। দেখে বোঝা যাচ্ছে রিজভীর কিছু হয়েছে, কিন্তু উনি বলতে নারাজ। তাই ফারা আর জোর করতে পারছে না, কারণ জোর করার মতো সম্পর্ক এবং অধিকার কোনোটাই তার নেই। ফারা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ কারো কাতরানোর আওয়াজ শুনে ঘুম ভেঙে যায়। ঘরের ভেতর নীরবতা, শুধু জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। হঠাৎ ফারা ঘুম থেকে চমকে উঠে বসে পড়ল। পাশেই রিজভী বালিশে মুখ চেপে ধরে কাতরাচ্ছে। কি হয়েছে আপনার? ফারা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো। মাথাটা ফেটে যাচ্ছে। রিজভীর গলায় অসহ্য যন্ত্রণার ছাপ। ফারা দ্রুত উঠে লাইট জ্বালালো। রিজভীর কপালে ঘাম জমে গেছে। চোখ বন্ধ করে ব্যথায় ছটফট করে। আপনার মাইগ্রেনের সমস্যা আছে? রিজভী শুধু মাথা নাড়ালো। ফারা তাড়াতাড়ি গ্লাসে ঠান্ডা পানি এনে কপালে পড়তে দিল। ফারা জানে রিজভীর যখন মাইগ্রেন ওঠে তখন মাথার এক পাশে তীব্র ধরফরানি আর চাপে ধরে। অনেক সময় আলো, শব্দ বা গন্ধ সহ্য হয় না। হরমোনের পরিবর্তন, মানসিক চাপ বা ঘুমের অভাব মাইগ্রেনকে আরও বাড়িয়ে দেয়। আপনি শুয়ে থাকুন, আমি ঔষধ নিয়ে আসছি। ঔষধ কোথায় আছে বলুন? ফারা কোমল হাতে কপালে হাত বুলিয়ে বলল, আলোটা নিভিয়ে দাও আগে, মাথাটা ফেটে যাচ্ছে। ওষুধ ড্রয়ারে আছে, রাতে খেয়েছি, তবু কমছে না। ফারা দ্রুত আলোটা নিভিয়ে দিল। অন্ধকারে একটু আরাম পেল রিজভী। ফারা ঠান্ডা পানির পট্টিটা আলতোভাবে কপালে চেপে ধরে থাকলো। শরীরে জ্বরও এসেছে। ফারা ড্রয়ার থেকে ওষুধ এনে রিজভীকে খাইয়ে দেয়। রিজভী ব্যথায় মাথা চেপে ধরে আছে। ফারার মুখে আতঙ্ক। আপনি শ্বাসটা ধীরে নিন, আমি পাশে আছি। রিজভী কিছু বলল না। মাথা থেকে হাতটা নামিয়ে ফারার হাতটা শক্ত করে ধরে রাখলো। ফারা বুঝতে পারল এই ব্যথার সামনে রিজভী কতটা অসহায় হয়ে পড়েছে। প্রায় 30 মিনিট পর বোধহয় রিজভীর মাইগ্রেনের ব্যথা কমল, কিন্তু জ্বর কমল না। একসময় রিজভী প্রায় নিস্তেজ হয়ে ফারার কোলে গা এড়িয়ে দিল, যার কারণে ফারা রিজভীর শরীরের ভার সইতে না পেরে বেডে পড়ে যায়। ফারা ওঠার চেষ্টা করে, রিজভীকে ঠিক করে শুয়ে দেয়, কিন্তু নিজে তার বাঁধনে আটকা পড়ে যায়। চেষ্টা করেও বেরোতে পারে না। রিজভী শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। চোখ দুটো তার বন্ধ। ফারা সেদিকে তাকালো। এই প্রথম রিজভীর কাছাকাছি আসা এবং প্রথম ছোঁয়া পাওয়া। তবে এত কাছাকাছি আসা অসুস্থতার জন্য অজ্ঞানে নয়। রাত গভীর হলো। হঠাৎ ঘুমের ঘোরে রিজভী নড়ে উঠল। জ্বরের ঘোরে মুখ ডুবালো ফারার কাঁধে। ফারা শিউরে উঠল। সরে আসতে চাইলে রিজভী হাত ধরে ফেলে। আধো চোখে জ্বরের ঘোরে ফিসফিস শব্দে বলে, আমি তার কাছে চাই, নাকি দৌড়ে ঠেলতে চাই তা নিজেও বুঝতে পারে না।
অথচ আজকাল সে আমার মনের অন্তরালে সবসময় ঘুরপাক খায়। সেটা কি লাভ নাকি অ্যাট্রাকশন? কি নাম দেব? রাত গভীর থেকে ভোর হয়ে গেছে। বাহিরে আলো ফুটতে শুরু করেছে। হালকা বাতাসের শব্দ আসছে, সাথে ফুলের সুবাস। ফারার ঘুম ভাঙল। চোখ খুলে রিজবির নিস্তেজ মুখের দিকে তাকিয়ে আছে। কপালে হাত দিয়ে দেখল এখনো হালকা জ্বরের আঁচ। মনে হচ্ছে শরীরটা একটু শান্ত হয়েছে। রিজবির ঘুমন্ত মুখখানা দেখে অজানা এক অনুভূতি কাজ করছে ফারার মনে। রিজবি ঘুমের ঘোরে শক্ত করে ফারার হাতটা ধরে রেখেছে। ফারা অনেকবার ছাড়ানোর চেষ্টা করেও পারল না। তাই সে স্থির হয়ে বসে রইল, তাকিয়ে রইল পাশের মানুষটার মুখের দিকে। যে চেহারায় আজকাল ভালো লাগা কাজ করে, অসহ্য মানুষটাও কি সহনীয় হয়ে উঠছে? তখনই মনে পড়ছে রিজবির বলা সেই ফিসফিস করা কথাগুলো। আমি তার কাছে চাই নাকি দৌড়ে ঠেলতে চাই তা নিজেও বুঝতে পারে না। অথচ আজকাল সে আমার মনের অন্তরালে সবসময় ঘুরপাক খায়। সেটা কি লাভ নাকি অ্যাট্রাকশন? কি নাম দেব? ফারার মনে প্রশ্ন জেগে ওঠে। আমি কি সত্যি ওনার মনের মধ্যে জায়গা করে নিতে পেরেছি? ওসব কথা কাকে বলছিল, আমাকে নাকি অন্য কাউকে? নাকি এটা কেবল এক ধরনের দায়িত্ববোধ, কিংবা জ্বরের ঘোরে অন্য কাউকে ভেবে বলা কথা? কিছুক্ষণ চুপ থাকার পর ফারা রিজবির দিকে তাকিয়ে ধীরে ধীরে পড়ল। সে কি সত্যি আমাকে চায়, নাকি এই অনুভূতি শুধু আপনার মায়া? রিজবি কোনো উত্তর দিল না। সে তো গভীর ঘুমে তলিয়ে আছে। সকালে রিজবির ঘুম ভাঙতেই দেখে ফারা তার পাশে বসে আছে, চোখে ক্লান্তি আর চিন্তার ছাপ। রিজবি কপাল ছুঁয়ে দেখল জ্বর কমেছে। রিজবি ওকে এত কাছে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? ফারা সরে দূরত্বে দাঁড়ালো। ওড়নার আঁচলটা ঠিক করে উত্তর দিল, রাতভর আপনার পাশে ছিলাম, জ্বর বেশি ছিল তাই একা ছেড়ে যেতে পারিনি, এবং আপনি নিজেও ছাড়তে চাননি। রিজবির মুখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। তোমাকে এভাবে রাত জাগতে হলো আমার জন্য, দুঃখিত। ফারা হালকা হেসে বলল, আপনি কি সত্যিই দুঃখিত? কাল রাতে আপনি কিছু বলেছিলেন, মনে আছে? রিজবি কপাল কুঁচকে বলল। কি বলেছে? ফারা মুখ নিচু করে বলল, বলেছিলেন কেউ নাকি আপনার মনের অন্তরালে ঘুরপাক খায়। সেটাকে আমি নাকি অন্য কেউ? ফারা জানার আগ্রহ নিয়ে রিজবির দিকে তাকিয়ে আছে। রিজবি হঠাৎ কাশতে লাগলো, যেন অপ্রস্তুত হয়ে পড়েছে। তুমি এত কিছু ভেবে ফেলেছ? না, আমি শুধু জানতে চেয়েছিলাম। রিজবি ধীরে ধীরে বলল, আমারও পরিষ্কার তেমন কিছু মনে নেই। হয়তো তোমার উপস্থিতি আমাকে প্রভাবিত করে। তবে এটুকু জানি, তোমার প্রতি অবহেলা করতে গিয়ে আমি নিজেই গিল্টি ফিল করি। ফারা চুপ করে গেল। তার হৃদয় যেন আনন্দে নেচে উঠল, কিন্তু মুখে কোনো ভাব প্রকাশ করল না। রিজবি বিছানায় আধশোয়া হয়ে ফারার মুখের হাসির দিকে তাকিয়ে আছে। ঘৃণা করে ব্যক্তির মনে ঘুরপাক খাও কিনা তা জেনে এত হাসি, তবে ঘৃণিত ব্যক্তির প্রতি কোনো অনুভূতি তৈরি হচ্ছে? ফারা বাঁকা চোখে তাকালো। নিজের সুপ্ত অনুভূতি প্রকাশ না করে মুখ বাঁকিয়ে বলে উঠল, আপনার জন্য হাসতে আমার বইয়ে গেছে। তবে একটা কথা, ঘৃণা থেকে ভালোবাসার জন্ম হওয়া সম্ভব, কিন্তু ভালোবাসা থেকে ঘৃণা জন্ম নিলে ভালোবাসা হওয়া সম্ভব নয়। রিজবি হা হয়ে তাকিয়ে আছে। ফারা ততক্ষণে বেরিয়ে গেছে। শুভ আজও ফারাকে দেখতে পেল না। নয়না কাছে এসে বলল, ফারা এখন আর তেমন আসছে না। শুভ উদাস হয়ে বলল, হয়তো সংসার আর নতুন পরিবেশে মানিয়ে নিতে ব্যস্ত। নয়না চোখ কুঁচকে বলল, তুই ওর কথা খুব ভাবিস, তাই না? ভাবা কি ভুল? ও তো আমার ভালো বন্ধু ছিল, তবে এখন আর সে আগের মতো নেই। অন্য কিছু বলতে চেয়েও বলল না। থেমে গেল, তবুও নয়না বুঝতে পারল। নয়না গভীর চোখে শুভর দিকে তাকিয়ে বলল, ভালোবাসা এত সহজে ভোলা যায় না, তবে চেষ্টা করলেই মুভ অন করা সম্ভব। শুধু প্রয়োজন একটা বিশ্বস্ত হাত, আর আমি সেই হাত বাড়িয়ে দিতে রাজি, বন্ধু হিসেবে। নয়নার মনে অন্য অনুভূতি থাকলেও সেটা প্রকাশ করার সঠিক সময় নয়, তাই লুকিয়ে গেল তার অনুভূতি।
ফারা রিজবির জন্য দুপুরের খাবার বানাচ্ছে। পাশে রাত্রি। রিজবি অসুস্থ, এজন্য হসপিটালে যায়নি। ফারা খাবার নিয়ে রুমে গেল, সাথে রাত্রিও পিছু নিল। রিজবির অসুস্থতার কথা রাত্রি ওর আব্বু আম্মুকে জানাতে চাইলে রিজবি নিজে মানা করে বলে, সামান্য কারণে বলতে হবে, অযথা টেনশন করবে। আর আম্মু কেমন জানিস তো, দেখছিস এটুকু শুনে অস্থির হয়ে যাবে। রাত্রির ভাইয়ের কথা মতো কিছু বলল না। ও রুম থেকে বেরিয়ে আসলো। ফারা রিজবির সামনে ওর খাবারের প্লেট রেখে বলল, খেয়ে নিন। রিজবি চুপচাপ খেলো, তবে অল্প একটু খেয়ে হাত ধুলো। খেতে ইচ্ছে করছে না, খাবার তেতো লাগছে। ফারা জ্বরের ওষুধ এনে দিল। রিজবি খেলো। ফারা পানির গ্লাসটা এগিয়ে দিল। ওষুধ খাওয়া শেষে রিজবি শান্ত চাহনিতে ফারার দিকে চেয়ে বলল, বউয়ের এমন যত্ন করছো, স্বামী কি মেনে নিয়েছ নাকি স্বপ্ন দেখো? রিজবির ক্লান্ত মুখেও হাসি। ফারার চোখ ছোট করে উত্তর দিল, আপনার প্রেমিকা আসলে চলে যাব। আর যত্ন করছি আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, এর জন্য। রিজবি শুধু হাসলো। তারপর জিজ্ঞেস করল, তুমি কেমন আছো? হঠাৎ এমন সময়ে একসাথে থেকেও ফারার এমন প্রশ্নের কোনো মানে খুঁজে পেল না। রিজবি ফারার মুখ দেখে আবার বলল, কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো, তাহলে কি বলবে সেটাই বলো। ফারা উত্তর দিল, আমি তো ভালো আছি। এই সম্পর্কে ভালো আছো? খারাপ থাকার কারণ নেই। আমার মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে বুঝতে পারি না। ফারা একটু বিদ্রূপ হেসে বলল, ভালো থাকারও কারণ নেই। বুঝতে না পারাটাই হয়তো এই সম্পর্কের সৌন্দর্য। সবকিছু যদি সহজেই বুঝে যাওয়া যেত, তাহলে সম্পর্কের গভীরতা থাকতো না। রাতে ওষুধ খেয়ে রিজবি আর ফারা শুয়ে পড়েছে। দুজন দুপাশ ফিরে শুয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। রিজবি নীরবতা ভেঙে বলল, আমি কালকে তোমায় কিছু বলতে চাই। ফারা তার দিকে ঘুরল আর জানতে চাইল, কি কথা? আজ যদি বলি তাহলে বলতাম না যে কাল বলবো। কাল বলেছি মানে কাল বলবো, আর সেটা গুরুত্বপূর্ণ কথা। ওদের কথার মাঝে ফারার ফোনে নোটিফিকেশন টোন বাজলো। ও চোখ বুলিয়ে দেখল গ্রুপে সুস্মিতা, তন্ময় আর নয়না কথা বলছে। আজকে সারাদিন ব্যস্ততার জন্য ফোন হাতে নেওয়া হয়নি। টুকটাক কথা হলো। হঠাৎ তন্ময় প্রশ্ন করল, তুই কি ওই বদলোক রিজভি চৌধুরী কি ভালোবেসে ফেললি নাকি? অসুস্থ হয় সেবা করছিস, ভার্সিটি আসছিস না? ফারা অপ্রস্তুত হয়ে বলল, আমি জানি না, কিন্তু তার প্রতি যে টান অনুভব করি সেটাকে কি বলে আমি জানি না। তবে অসুস্থ হলে সেবা করা আমার দায়িত্ব, কারণ আমি তার বাসায় থাকি। সম্পর্কটা কেমন করে হোক সেটা তো হয়েছে তো। সুস্মিতা বলল, বাবা, ফারার মনে ঘুমটি বাজতে শুরু করেছে তাহলে। ফারা আর কিছু বলল না। ওরা তিনজনে কথা বললেও শুভ শুধু চুপচাপ শুনল। ও বলল না কিছুই। ফারা ফোন রেখে পাশে তাকালো। দেখল রিজভি চোখ বুজে আছে, তার মানে ঘুমিয়েছে। তাই দেখে সেও ঘুমিয়ে পড়ল নিশ্চিন্তে, কারণ দিনে জ্বর অনেকটা কমে গেছিল। গভীর রাতে কিছু পড়ার শব্দ শুনে ফারা চট করে ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখে পাশে রিজভি নেই। কোথায় গেল? সামনে চোখ বোলাতে দেখতে পায় রিজভি ওয়ার্ড্রোবের কাছে দাঁড়িয়ে আছে, চুল দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে মাথায় পানি দিয়েছে। ফারা বিছানা থেকে উঠে আসলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনি এখানে দাঁড়িয়ে কেন? চুল ভেজা, মাথায় পানি দিয়েছেন? রিজভি কোনো মতে উত্তর দিল, হ্যাঁ, মনে হচ্ছে জ্বরটা বাড়ছে তাই। তাহলে আমায় ডাকতেন, আমি হেল্প করতাম। বলে রিজভির হাত ধরলো কোনো দ্বিধা ছাড়াই। তারপর ওকে বেডে এনে বসালো। শরীর যেন জ্বরে পুড়ে যাচ্ছে। ঔষধ খেয়েও কমছে না? আপনি ডক্টর হয়েও সঠিক ঔষধ জানেন না? আপনার ছোট থেকে এমন, একবার জ্বর হলে এত বেশি হয় যে বিছানা থেকে উঠতেই পারে না, আর ওষুধ খেয়ে কমে না। সময় শেষ হলে ঠিকই ভালো হয়ে যায়। রিজভি কথা বলছে, ওর চোখগুলো কেমন লাল হয়ে আছে, চোখে পানি। প্রচণ্ড জ্বর আসলে এমন হয়। ফারা
তাওয়াল এনে রিজবির মাথা মুছিয়ে দিল। সময় না পার হলে আবার ওষুধ খাওয়া ঠিক নয়, তাই শুয়ে দিল। একটু পর রিজবি চোখ বুজে কাঁদছে। গায়ে একটা কম্বল আছে। ফারা আরেকটা কম্বল এনে জড়িয়ে দিল। তবু মনে হচ্ছে শীত কমছে না, আরও কাঁপছে। শেষে উপায় না পেয়ে ফারা সেই কম্বলের ভিতরে ঢুকে পড়ে। কিছু সময় পর আরেকজন মানুষের শরীরের উষ্ণতা যেন শীত কমিয়ে দিল কিছুটা। থেমে গেল কাঁপুনি। ভোরের আলো জানালা দিয়ে মিষ্টি রোদের কণা ছড়িয়ে দিচ্ছে। ফারার চোখ খুলতেই টের পেল রিজবি পাশেই ঘুমিয়ে আছে। আগের মতোই শক্ত করে তার হাতটা ধরে রেখেছে। ফারা নরম কণ্ঠে ডাকল, হাঁটা ছাড়ুন, উঠতে হবে। ফারার কণ্ঠ শুনে রিজবি চোখ খুলল। ফারা আবার জিজ্ঞেস করল, জ্বর কেমন? রিজবি ধীরে ধীরে চোখ খুলল। ফারা চিন্তামগ্ন মুখটা দেখে হালকা হাসল। অনেকটাই কমেছে। ফারা বেড থেকে উঠল, ওয়াশরুমের দিকে যেতে নিয়ে বলল, আপনার জন্য কি খাবার বানাবো? খেতে ভাল লাগছে না। ফারা দরজার কাছে গিয়ে থেমে গেল। রিজবির উত্তরে বলল, আপনি নিজে ডক্টর অথচ জানেন না অসুস্থ হলে খেতে না ইচ্ছে করলেও খেতে হবে এবং ওষুধ নিতে হবে। সে তো প্রফেশনের জন্য বলি, অসুস্থ হলে ডাক্তারদেরও খেতে ইচ্ছে করে না, বুঝলে? ফারা আর কিছু না বলে ফ্রেশ হতে ঢুকে গেল। সকাল থেকে দুপুর হলো। শুভ ইউনিভার্সিটির করিডোরে হাঁটছে। তন্ময় পাশ থেকে বলল, তোর মন খারাপ দেখাচ্ছি, সব ঠিক আছে তো? শুভ হালকা হেসে বলল, ঠিক আছে। আর কতদিন তাকে নিয়ে ভেবে থাকবো? সে এখন আর আগের জায়গায় নেই। তন্ময় মুচকে হেসে বলল, যা হারিয়ে যায় তাকে ভুলে যাওয়াই ভালো। মুভ অন কর বন্ধু। শুভ হঠাৎ তন্ময়ের দিকে তাকিয়ে বলে, তুই কি বলতে চাইছিস? কিছু না, শুধু তোর ভালো চাই। তুই কিছু না বললে আমি জানি তো ওই পরিবর্তনের কারণ ফারা। তুই ওকে ভালোবাসতি, কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম। সে অন্য কারো বউ, তাই ওকে নিয়ে না ভাবাই ভালো। আগের মতো বন্ধুত্বটাই থাক, সেটাই ভালো হবে। যদি ফারা কখনো জানে তাহলে? শুভ অদূরে তাকিয়ে বলল, জানাবো না কখনো। কিছু ভালোবাসা দূর থেকে সুন্দর। যেমন সুন্দর চাঁদ, তাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, তেমনই তাকে ভালোবাসতে পারবো কিন্তু নিজের করে পাবো না। দুপুরে ঘরে ঢুকতেই দেখে রিজবি চেয়ার টেনে জানালার পাশে বসে আছে। আপনি উঠেছেন কেন? জ্বর তো পুরোপুরি কমেনি। রিজবি হালকা হাসল। বিছানায় শুয়ে থাকতে থাকতে ক্লান্ত লাগছে, একটু আলো বাতাস নিলাম। ফারা খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, খেয়ে নিন। আপনি খাওয়ার সময় আমি শুধু ওষুধ নিয়ে আসছি। রিজবি হঠাৎ বলে উঠল, ফারা, তোমার প্রশ্নের উত্তর দিতে চাই। ফারা থমকে দাঁড়ালো। কাল রাতে তুমি জানতে চেয়েছিলে মনের অন্তরালে যে ঘুরপাক খায় সে কে? ফারার হৃদস্পন্দন বেড়ে গেল। ধীরে ধীরে কাছে গিয়ে রিজবির সামনে দাঁড়ালো। হ্যাঁ, কে সে? রিজবি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না এই অনুভূতির নাম কি, তবে তোমার কাছে এলে একটা অদ্ভুত প্রশান্তি পাই। তোমার যত্ন নেওয়াটা ভালো লাগে। তোমার মিষ্টি রাগ, তোমার হাসি, সবকিছু আমাকে টানে। ফারা অবাক হয়ে তাকিয়ে বলল, তাহলে আপনি কি ভালোবাসেন আমায়? রিজবি চোখ সরিয়ে বলল, ভালোবাসার শব্দটা খুব বড়। আমি জানি না এটা ভালোবাসে নাকি অন্য কিছু, তবে তোমার প্রতি এক ধরনের টান অনুভব করি। ফারার চোখে জল এসে গেল। আপনি কি আমাকে শুধু সহানুভূতিতে কাছে টানছেন নাকি সত্যি কোনো অনুভূতি আছে? রিজবি মুখ নিচু করে বলল, সহানুভূতি নয় ফারা, আমি তোমাকে হারাতে চাই না। হয়তো ভালোবাসি, হয়তো না, তবে আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাই না। ফারা আর কথা বাড়ালো না। সে শুধু মুচকি হেসে বলল, ভালোবাসা জটিল বিষয়, সব সময় ঠিক করে দেবে। রিজবি মুচকি হেসে বলল, তুমি রিজভি চৌধুরীর মতো জটিল মানুষকে বুঝে গেছো মনে হয়। ফারা ঠোঁট কামড়ে বলল, আপনার মতো জটিল মানুষকে বোঝা কি এত সহজ? তবে চেষ্টা করছি। উঠুন, খেয়ে নিন। ফারার কথা শুনে রিজবি চোখ খুলল। আশেপাশে তাকিয়ে দেখে ফারার খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, দিনের স্বপ্ন দেখছে, হয়তো সেটা নিয়ে ভাবছিলাম। তাই কি হলো, কি ভাবছেন?
রিজভি অন্য মানুষকে হতে ফিরে আসলো। ফারার দিকে চেয়ে উত্তর দিল, না কিছু না, খাবার দাও। বলে হাত বাড়ালে হাতে বল পায় না, কেমন জানি অবশ লাগছে। ফারা বুঝতে পারল। খাবারের প্লেটটা নিয়ে রিজভির পাশে বসলো। প্লেট থেকে ভাত মাখিয়ে রিজভির সামনে ধরল। রিজভি হা করল। খাওয়ার সময় আলতো করে ঠোঁটের ছোঁয়া লাগলো ফারার হাতে। রিজভি চুপচাপ খাচ্ছে আর অপলক মুক্ত চোখে ফারার দিকে তাকিয়ে আছে। ফারা সে চাহনি দেখে লজ্জা পেল। মনে মনে ভাবল, হঠাৎ এত কাছে আসা দায়িত্ব নাকি অধিকার, কোনটা দেখাচ্ছি? সে চোখে তার জন্য অনুভূতি আছে কিনা জানা নেই, তবে রিজভির মনেও আমার জন্য অনুভূতির জন্ম, তা আমি মনে প্রাণে চাই। খাওয়ানো শেষ করে ফারা হাত ধুলো। রিজভির ঠোঁটে ভাত লেগে আছে। ফারা দেখলো অযাচিত হুট করে ওড়না দিয়ে মুছিয়ে দিল। রিজভি বেশ অবাক হলো। কিছু বলতে নেবে, কিন্তু ততক্ষণে ফারা দরজা পেরিয়ে বেরিয়ে গেছে। রিজভির ফোন বেজে উঠল। স্ক্রিনে ওর আম্মুর নাম্বার। কল রিসিভ করতে রেণু চৌধুরী উদ্বেগ হয়ে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস রিজভি? অসুস্থতা কমেছে? ওষুধ খেয়েছিস? জ্বর কমেছে? তুই অসুস্থ কিনা একটাবার নিজের আম্মুকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আগে তো অসুস্থ হলেই বলতি আমার ছোঁয়া না পেলে অসুখ সারতে চায় না, আর এখন বউ হয়ে বুঝি পর হয়ে গেছি। রেণু চৌধুরীর কণ্ঠে ভয় সাথে অভিমানের সুর। একসাথে এত প্রশ্ন শুনে রিজভি রেণু চৌধুরীকে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করছে। তেমন কিছু নয় আম্মু, সামান্য জ্বর, আর এখন অনেকটা কমেছে। তোমাকে জানালে তুমি চিন্তা করবে, তাই বলিনি। সেই তো, এখন চিন্তা করার জন্য বউ আছে, আমি কি? আম্মু তেমন কিছু নয়। আর কিছু বলতে পারল না। তার আগেই রেণু চৌধুরী কল কেটে দিয়েছেন। রিজভি আবার কল দিল, কিন্তু ধরল না। পরপর কয়েকবার কল দিয়েও ব্যর্থ হলো। রেণু চৌধুরী আর ফোন রিসিভ করল না। পরের দিন সকালে ফারা ভার্সিটি গেছে। অনেক কয়েকদিন ভার্সিটি যায়নি। আজ সুস্মিতা ফোন করে জানিয়েছে জরুরি ক্লাস আছে। ফারা তবুও যেতে চায়নি, কিন্তু রিজভি আর রাত্রি জোর করে পাঠালো। সামনে টেস্ট পরীক্ষা আছে। রিজভি বলল, আমি এখন সুস্থ, তুমি যাও। কালকে থেকে আমিও হসপিটাল যাব। আজ যেতাম, কিন্তু 3 দিন ছুটি নিয়েছিলাম। আজও ছুটি আছে, তাই যাচ্ছি না। রাত্রি বলল, হ্যাঁ ভাবি, তুমি যাও, আমি আছি তো। ভাইয়ার কিছু দরকার হলে আমি দিব। ফারা ওদের ভরসায় বেরিয়ে এসেছে। সুস্মিতা, নয়না, তন্ময়, শুভ, ফারা ক্লাস করে একসাথে বের হলো। তিনজনে নানান গল্প জুড়ে দিয়েছে। পরীক্ষা কয়েকদিন পর, পড়তে হবে ভালো করে, এসবই আলোচনা করছে। শুধু শুভ চুপ। ফারা এবার তার দিকে নজর দিল। দেরিতে আসার জন্য সোজা ক্লাসে ঢুকে গেছিল বিধায় কোনো কথা বলা হয়নি। ফারা হেসে শুভকে উদ্দেশ্য করে বলল, কিরে শুভ, কেমন আছিস? বিরহ প্রেমিকের মতো থাকিস আজকাল, কিন্তু প্রেমিকাটা কে তা আজও জানতে পারলাম না। বলতো মেয়েটা কে? নয়না তন্ময় বিস্ময় হয়ে তাকালো। শুভ অকপটে মুচকি হেসে উত্তর দিল। তুই? ফারা হাসল, মজা ভেবে উড়ি দিয়ে বলল, মজা করিস না। তোর সেই প্রেমিকা কি ছেড়ে গেছে নাকি কি হয়েছে বলতো? তন্ময় শুভর কথা কেড়ে নিয়ে ফারার প্রশ্নের উত্তর দিল। সকলে হেসে উঠল, শুধু চুপ রইল নয়না। শুভ হাসল, যাতে ফারা সত্যিটা বুঝতে না পারে। ও চায় ভালোবাসা না পায়, বন্ধু হয়ে না হয়ে পাশে থাকি। ওদের কথার মধ্যে ফারার ফোন বাজলো। ব্যাগ থেকে ফোন বাহির করে দেখে রাত্রি ফোন দিয়েছে। ফারা তাড়াহুড়ো করে ধরল, কোনো সমস্যা হয়েছে নাকি এই ভেবে। হ্যালো রাত্রি, বলো সব ঠিকঠাক? হ্যালো হ্যালো। ওপাশ থেকে স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। একটু পর শোনা গেল, ভাবি তাড়াতাড়ি বাসায় এসো। রাত্রির কথায় ফারা চিন্তিত হলো, জানতে চাইল কি হয়েছে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু শোনা গেল না। কল কেটে গেছে ততক্ষণে। আবার কল দিল, কিন্তু নেট নেই, কল যাচ্ছে না। ভার্সিটির এদিকটায় একটু নেটওয়ার্ক কম পায়। ফারা ওদের থেকে বিদায় নিয়ে তড়িঘড়ি করে ভার্সিটি থেকে বের হলো।
রিক্সা নিয়ে ছুটল বাসার দিকে। ফারা তাড়াতাড়ি করে বাসায় আসে। রিক্সা ভাড়া মিটিয়ে দরজার সামনে এসে কলিং বেল বাজাতেই রাত্রি এসে দরজা খুলে দিল। ফারার ভয়ার্ত চেহারা ও জানতে চাইল। কি হয়েছে রাত্রি? তাড়াতাড়ি আসতে বলে কিছু কি হয়েছে? আমি তো শুধু তাড়াহুড়ো করে আসলাম। রাত্রি কিছু বলার আগেই কারো নারী কণ্ঠ ভেসে আসলো। কেমন বউ তুমি? অসুস্থ স্বামীকে বাসায় রেখে ভার্সিটি গিয়েছো, কোনো আক্কেল জ্ঞান নেই? বাবা মা কিছু শেখায়নি? অবশ্য বাবা মা তো নেই, কে শেখাবে? আর তুমি আমার ছেলের বউ হওয়ার যোগ্যই নাও। তা আবার প্রমাণ হলো। কি দেখে যে আনিস চৌধুরী তোমাকে বউ বানিয়ে নিয়ে আসলো কে জানে। ফারা সামনে রেণু চৌধুরীর দিকে তাকিয়ে তার সব কথা শুনল। ফারার চোখে পানি টলমল করছে। বাবা মার নামে কেউ কিছু বললে তার সহ্য হয় না। সে তো থাকতে চেয়েছিল। রাত্রি এবং রিজভি জোর করে পাঠালো। জরুরি না হলে সে যেত না। আর রিজভি এখন সুস্থ বলা চলে, তবুও কথা শুনতে হলো। এখন মুখের ওপর কিছু বললে আরো খারাপ হয়ে যাবে, তাই ফারা চুপ রইল আর মনে মনে নিজেকে প্রশ্ন করল। কোনো ভুল হতে না হতে শ্বশুরবাড়ি থেকে মা বাবার দোষ কেন দেয়? তারা কি ভুল হতে বলে? যে মানুষটা সামান্য ভুলে কথা বলতে ছাড়ে না, সেও মা, তারও মেয়ে আছে, সেও একদিন পরের বাড়ি যাবে। তাকে এমন বলতে শুনলে কেমন লাগবে তখন তার? সেটা কেউ ভাবে না। ফারা ভাবনার মাঝে রিজভির রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে বলে, আম্মু, আমি সুস্থ আছি, আর ওকে আমি যেতে বলেছে। তুমি এত রিয়েক্ট করছো কেন? রাত্রি ও রিজভির সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমিও তখন থেকে আম্মুকে সেটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আম্মু কিছুই বুঝতে চাইছে না। রেণু চৌধুরী ছেলে মেয়ের কথায় রেগে গেলেন। বাহ, ছেলের সাথে মেয়েকেও হাত করে নিয়েছে দেখছি। আমার আর কাউকে দরকার নেই। যে ছেলে মায়ের বিরুদ্ধে কথা বলতো না, সে এখন আমাকে বলে আমি শুধু শুধু চিন্তা করে রিয়াক্ট করে। বাহ, চমৎকার। ফারা ধীরে ধীরে মুখ তুলে, চোখে জলের আভাস। ফারা বলে, মা, আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনার ছেলে আর রাত্রি জোর করে পাঠিয়েছে। আপনি চাইলে আমি আজ থেকে ইউনিভার্সিটিতে যাবো না, সব ছেড়ে দেবো। শুধু একটা অনুরোধ, আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। ফারা কথাগুলো মনে কষ্ট নিয়ে বলল। রেণু চৌধুরী ভ্রু কুঁচকে বললেন, আমি তোমার সাথে কথা বলছি না, তাই চুপ থাকো। তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না। বাবা মা নেই, এই জন্য ভালো মতো শিক্ষাটাও পাওনি। ও শৃঙ্খলা একটা মেয়ে। রিজভি এবার মায়ের পাশে গিয়ে বলল, আম্মু প্লিজ, ফারা কোনো দোষ করেনি। ও যদি যেতেই না চাইতো, তাও আমি ওকে জোর করে পাঠাতাম। ইম্পর্টেন্স বা হলেও যেত না। এই 2 দিন ও নিজের সেবা করেছে, তারপর ওকে দোষ দিচ্ছ কেন? রেণু চৌধুরী হতাশ হয়ে একবার ছেলের দিকে একবার ফারার দিকে তাকালেন। মনে মনে বললেন, ছেলে আর আমার নেই। এই কয়দিনে ওই মেয়ে হাত করে নিয়েছে, আমাকে কিছু করতেই হবে। তিনি গম্ভীর মুখে কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। ফারা দীর্ঘশ্বাস ফেলল। আজও নিজের জায়গাটা প্রমাণ করতে পারল না। রাত্রি আর সামির ফারাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। ফারা চোখের পানি আড়ার করে হেসে উঠল। রিজভি রুমে জানালার পাশে দাঁড়িয়েছিল। ফারা ধীর পায়ে এসে দাঁড়ালো, মুগ্ধ চোখে তাকিয়ে বলল, আপনার আম্মু কষ্ট পেয়েছেন, উনি আমায় মেনে নিতে পারছেন না। আমি চাই না আমার জন্য আপনি আপনার মায়ের কাছে খারাপ হন। আপনার জন্য উনি কষ্ট পান। রিজভি চোখ বন্ধ করে বলল, তুমি দোষী না ফারা। আম্মু হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে। আর যদি না হয়? রিজভি এবার ফারার দিকে তাকিয়ে বলল, তবে আমি তোমার পাশে থাকবো ফারা। আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু আমি তোমার উপর অন্যের পক্ষে যেতে পারবো না। ফারার চোখ টলমল করছিল। সে কি রিজভির প্রতি অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছে? সে নিজেও জানে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। রিজভি রুমে আছে, ল্যাপটপের কিছু কাজ করছে। ফারা মাত্র কাজ শেষ করে রুমে আসলো। ফারার উপস্থিতিতে রিজভি ওর দিকে তাকালো। ফারা সোজা ওয়াশরুমে গেল। একটু পর বেরিয়ে আসতেই কলিং বেল বাজার শব্দ এলো। ফারা সেদিকে কান দিল। এই সময় কে আসলো? নিচে কেউ আছে কি না?
ফারা পা বাড়ালো নিচে যাওয়ার উদ্দেশ্যে। পেছন পেছন রিজবিও বাহির হলো, কে আসলো তা দেখার জন্য। ফারা যাওয়ার আগেই রেণু চৌধুরী হনহনিয়ে ওকে এড়িয়ে চলে গেল দরজা খুলতে। ততক্ষণে রিজবিও নিচে নেমেছে। সামির আর রাত্রি বাসায় নেই, কি জানি নিতে বাহিরে গেছে। রেণু চৌধুরী দরজা খুলেই হেসে উঠল, মুখে উপচে পড়া হাসি নিয়ে বলল, আরে আফরিন, তুমি এসো এসো, ভেতরে এসো। আফরিন ভেতরে আসলো। রেণু চৌধুরীকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলো। এমন ভাব ধরল তার মতো নম্র ভদ্র মেয়ে আর একটাও নেই। ফারা দেখে চিনতে পারলো ডাক্তার আফরিন। ফারার মুখে আদল কেমন কালো হলো। ও রিজবির দিকে একবার তাকালো। রিজবির অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। আফরিন ফারাকে এড়িয়ে মুখ ভেরকুটিয়ে সোজা গেল রিজবির কাছে। জিজ্ঞেস করলো, কেমন আছো? তুমি অসুস্থ আগে বলবে না? আন্টিকে ফোন করে যখন জানতে পারলাম তুমি অসুস্থ ছিলে, তখনই ছুটে আসলাম। হসপিটালে তুমি ছুটি নিয়েছিলে, তার কারণ জানতে চেয়েও স্যার বললো না, তাই জানতে পারিনি। এখন তোমার শরীর সুস্থ তো? আফরিনের শত প্রশ্নে রিজবির মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। বিরক্তি চাহনি নিয়ে প্রশ্ন করল, কেন এসছো? আফরিন ফারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, তুমি অসুস্থ এটা শুনে আমি আসবো না? এটা তুমি ভাবলে কি করে? রিজবি আরো বিরক্ত হয়ে বলল, আমি এমন বেশি অসুস্থ হইনি যার জন্য এত ঢং করতে হবে। আই ফাইন। রেণু চৌধুরী গদগদ করে এগিয়ে এসে রিজবিকে বলল, আমি ডেকেছি, তোর ভালো মতো যত্নের প্রয়োজন। রিজবি ভ্রু কুচকে তাকালো। রেণু চৌধুরী থেকে জানতে চাইল, আমি কি অযত্নে আছে? আর আফরিন ডাক্তার, ও কোনো নার্স নয় যে সেবা যত্ন করবে। তাতে কি হয়েছে? ও দেখতে এসেছে, দেখুক। এমন ভাবে বলছিস কেন? আফরিন তো তোর খুব ভালো বন্ধু ছিল। আমি চেয়েছিলাম আফরিনকে বড় বাকি কথা বলতে দিল না রিজবি, থামিয়ে দিল। রেগে বলল, আম্মু, তুমি অযৌক্তিক কথা বলবে না। আর তুমি? আফরিনকে উদ্দেশ্য করে বলল, তুমি এসেছো, দেখেছো, এখন যাও। তোমার তো হসপিটালে কাজ থাকার কথা, তাই না? আমি আজকে ছুটি নিয়েছি। রিজবি আর কথা বাড়ালো না, আবার থপথপ পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ফারা সেখানে দাঁড়িয়ে আছে। রেণু চৌধুরী আফরিনকে কিছু বলতে গিয়েও ফারাকে দেখে থেমে যায়। বিরক্তি চাহনি আর চোখ মুখ বিষিয়ে বলল, এখানে কি করছো? যাও, ওর জন্য নাস্তা নিয়ে এসো। ফারা চুপচাপ গেল। ফারা যেতেই দুজনে কথা শুরু করলো। শুভ রাতের নির্জনতায় জানালার পাশে দাঁড়িয়েছিল। তার হাতের ফোনের স্ক্রিনে ফারার হাস্যজ্জ্বল ছবি ভাসছিল। সে এবার স্ক্রিনে হাত বুলিয়ে গভীর নিঃশ্বাস ফেলল। কেন জানি না, তুই সুখী হোক এটাই চাই, অথচ তোর মুখের অন্য কারো নাম শুনলে মন বিষিয়ে যায়। শুভরাম্য নিঃশব্দে ছেলের পাশে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে ছেলের দিকে তাকিয়ে বলল, জানিস তো বাবা, জীবনে কিছু মানুষ না চাইতেও চলে আসে। এক সময় সেই মানুষটা আবার অজান্তেই দূরে চলে যায়, না পাওয়া যায় না ভোলা যায়। তবে আরও একটা কথা আছে, জীবন কারো জন্য থেমে থাকে না, সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। কেউ চলে গেলে, কেউ দূরে সরে গেলেও সূর্য যেমন প্রতিদিন নতুন করে ওঠে, তেমনি জীবনও নতুন মোড় নেয়। তবে কিছু মানুষ, কিছু স্মৃতি আমাদের মনে গভীর ছাপ ফেলে যায়, যা সময়ের সাথে মুছে যায় না। জীবন চলতে থাকে, কিন্তু অনুভূতিগুলো থেকে যায়, কখনো মলিন হয়ে, কখনো আরও গভীর হয়ে। তাই বলে সেই অনুভূতিকে জড়িয়ে সব ভুলে গেলে হবে না, জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুভ হুট করে তার মাকে জড়িয়ে ধরল। মিনিট কয়েক চুপ করে জড়িয়ে থাকলো। মা ছোট বাচ্চার মতো আগলে নিল। সন্তানরা মায়ের কাছে সব সময় ছোট থাকে। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, তবে আর কিছু বললেন না। তিনি খুব বুদ্ধিমতী ছেলেকে বোঝার চেষ্টা করেন।
এখন বোঝানোর চেষ্টা করছে। রাত গভীর। ফারা বিছানায় বসেছিল, কিন্তু রিজভি নেই। আফরিনকে বাসায় পৌঁছে দিতে গিয়েছে বললেও ভুল হবে। রেণু চৌধুরী জোর করে পাঠিয়েছে রাত বিরাতে যদি কোনো বিপদ হয়। অথচ ওই মেয়ে রাত বিরাতে একা চলতেই ভালোবাসে, কিন্তু আজ ব্যতিক্রম হলো, সেও সায় দিল। অজ্ঞতা রিজভিকে বাধ্য হয়ে যেতে হলো। ফারার মন খারাপ। বিছানায় বসে 2 হাঁটু ভাঁজ করে মাথা এলিয়ে দিয়ে বসেছিল আর ভাবছিল মনের অন্তরালে থাকা কিছু কথা, কিছু ভাবনা, কিছু অনুভূতি। একটু পর দরজা ধাক্কা শুনে সে উঠে দাঁড়ালো। দরজা খুলতে রিজভি ঢুকলো। একবারে বাসায় পৌঁছে দিয়ে আসলেন? রিজভি ফারার দিকে তাকালো এবং একটু হেসে বলল, হ্যাঁ, বাসায় ছাড়া কোথায় দিয়ে আসবো? ফারা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, এত সময় লাগলো বাসায় পৌঁছে দিয়ে আসতে? রিজভি ধীর কণ্ঠে বলল, আমি মনে হয় সবার মাঝে এসেছি, তাই না? রিজভি তাকালো, বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কি বললে? ফারা বিছানায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, কিছু না, এমনি। রিজভি ভ্রু কুঁচকে তাকিয়ে মনে মনে বলল, এই মেয়ের মধ্যগতি বোঝা মুশকিল। মনে তার অভিমানের পাহাড় আর বুকে চাপা কষ্ট, সব বেলিয়ে এসে বড় একা, পৃথিবী লাগে নিকৃষ্ট। একদিন ফারা হঠাৎ একটি চিঠি পেল। ফারা তখন ভার্সিটির লাইব্রেরিতে বসে বই পড়ছিল। সাথে কেউ ছিল না। আশেপাশে কয়েকজন ছিল, তবে বন্ধু মহলের কেউ না। বইয়ের ভাঁজে ছিল একটা চিঠি। ফারা চিঠিটা হাতে নিয়ে তখনই খুলে পড়তে শুরু করলো। প্রিয় তুমি, তোমাকে কি বলে ডাকবো আজকাল বুঝতে পারি না। আগে এমন সংকোচ ছিল না, তবে এখন সংকোচ কাজ করে, কারণ আগের মতো কিছুই নেই। নিয়তি আমার নেই, তোমার ভালোবাসা পাওয়ার ভাগ্য নেই। আমি জানি প্রতিটা ভালোবাসার গল্প পূর্ণতা পায় না, কিছু কিছু গল্প অসম্পূর্ণই থেকে যায়, তবুও তার সৌন্দর্য কমে না। আমাদের গল্প ঠিক তেমনই, একটা অসম্পূর্ণ কবিতা যার শেষ লাইনটা কোনোদিনই লেখা হবে না। আমি জানি আমাদের পথ দুটো কখনো একসাথে হয়নি, হয়তো হবেও না, তবুও এক সময় তোমার হাসির মধ্যে আমি আমার সমস্ত পৃথিবী খুঁজে পেয়েছিলাম। তোমার বলা সামান্য কথাগুলো আমার কাছে ছিল সবচেয়ে দামি, অথচ নিয়তি আমাদের ঠিক ততটাই দূরে সরিয়ে দিয়েছে যতটা কাছে আসতে চেয়েছিলাম। তুমি কি জানো, ভালোবাসা কখনো মরে না, সে থেকে যায় হাওয়া হয়ে, অনুভূতি হয়ে, কখনো বা চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু হয়ে। তুমি নেই, কিন্তু তোমার স্মৃতিগুলো আছে, আমি আজও সেগুলো আগলে রাখি, ঠিক যেমন রাতের আকাশ তার চাঁদটাকে আগলে রাখে, জানে যে সে ধরা দেবে না, তবুও ভালোবাসে। তুমি ভালো থেকো, হয়তো অন্য কারো ভালোবাসায় হারিয়ে যাবে, কিংবা হয়তো আমাকে ভুলে যাবে, তবুও আমি তোমাকে ভুলবো না, কারণ না পাওয়া ভালোবাসা সবচেয়ে সুন্দর দিকটাই বোধহয় এই, একে হারানোর ভয় থাকে না, কারণ সে তো কখনো পাওয়া হয়নি। ভালো থেকো, সুখে থেকো আমার না হওয়া ভালোবাসা। তোমার জন্য দোয়া রইল, একটা অপ্রকাশিত অনুভূতি যা তোমাকে জানিয়ে দিতে চাইল মন। ইতি, কোনো এক ব্যর্থ প্রেমিক। ফারা চিঠিটি হাতে ধরে কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর বলল, কিভাবে কেউ এতটা ভালোবাসতে পারে? তবে কার জন্য এই চিঠি? কারো নাম তো লেখা নেই। আমার বইয়ের মধ্যে আসছো কি করে? পূর্ব আকাশে সূর্য উঠেছে মাত্র। ফারা তার আগে উঠে পড়েছে। কেন যেন রাতে ঘুম আসছিল না। মাঝরাতে ঘুম আসলেও আবার ভোর রাতে ঘুম ভেঙে যায় বিধায় ফারা আর ঘুমায় না, বিছানা থেকে উঠে পড়ে। পাশে তাকিয়ে দেখে রিজভি নেই। তখনই মনে পড়ল রিজভি তো কাল রাতে ময়মনসিংহ গেছে, সেখানে হসপিটাল তৈরির বিষয়ে কাজ শুরু হবে। এ নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে আনিস চৌধুরীকে, এজন্য রিজভি কাল রাতে গেল। ফারা বিছানা থেকে উঠে পড়ে, মাথার চুলগুলো খোপা করে ব্যালকনিতে চলে যায়। চারিদিকে এখনো কিছুটা আধার আছে, সূর্য সবে উঠছে। তারপর ধীরে ধীরে পুরো শহর আলোকিত হবে। সূর্য ওঠার সৌন্দর্য ভীষণ সুন্দর।
গ্রামে থাকতে এমন সৌন্দর্য প্রায় দেখা হতো। সাত সকালে কি করবে ভেবে না পেয়ে ফারা বই নিয়ে বসে পড়ে। সামনে পরীক্ষা, সে কথা ভুললে চলবে না। টেবিলে বসে বই পড়ছে, কিন্তু তখনই মনে পড়ল বইয়ের ভাঁজে রাখা সেই চিঠিটার কথা। কি সুন্দর ছিল চিঠির প্রতিটা শব্দ, প্রতিটি কথাই ছিল ভালোবাসা আর না পাওয়ার আফসোস। ইস, কি হতো যদি সে যাকে ভালোবাসে তাকে পেয়ে যেত, তবে এত আফসোস থাকতো না। এ পৃথিবীতে সত্যি ভালোবাসার খুব অভাব, সেখানে তার মতো প্রেমিক পুরুষ পাওয়া মুশকিল। তবে খুব করে চায় সে যেন একদিন অনেক ভালোবাসা পায়। কেউ গোপনে চায় তাহারই ভালোবাসা, সে আবার মনে মনে প্রার্থনা করে তারই ভালোবাসা পাওয়া আরাধনা। ফারা চিঠিটা আবার হাতে নেয়। প্রতিটা শব্দ যেন হৃদয়ের গভীর অনুভূতির চিহ্ন হয়ে আছে। তার বুকের মাঝে হালকা একটা চাপা কষ্ট অনুভূত হয়। কে লিখেছিল ওই চিঠি? সে কি কখনো জানবে? সে একবার চিঠির কাগজটা আঙুল দিয়ে স্পর্শ করে, তারপর ভাঁজ করে বইয়ের ভিতর রেখে দেয়। মাথা ঝাঁকিয়ে মন থেকে ভাবনাগুলো সরিয়ে ফেলতে চায়। সামনে পরীক্ষা, এসব ভাবলে হবে না। মনোনিবেশ করে বইয়ের পাতায়। প্রায় ঘন্টা সময় পেরিয়ে গেল। ঘড়ির কাঁটায় 6:30 বাজছে। ফারা ঘড়ির দিকে তাকিয়ে বই বন্ধ করে উঠবে, ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রিজবি কল দিয়েছে। কল রিসিভ করতেই রিজবির গম্ভীর কণ্ঠ ভেসে আসে। তুমি ঠিক আছো?